নমস্কার বন্ধুরা। দেখুন, আজকে ৩২,০০০ টিচারের যে প্রাইমারির কেস চলছে সেইটা নিয়ে কিন্তু একটা বিরাট শুনানি আছে এবং আজকে কিন্তু একটা অনেকক্ষণ ধরে শুনানি হওয়ার প্রচুর সম্ভাবনা রয়েছে। আপনাদের সাথে এর আগে সমস্ত খবরগুলো শেয়ার করেছিলাম। তো আজকে শুনানিতে কি হতে পারে বা আজকে শুনানির বিষয়বস্তুটা কি, মূলত কোন দিকে তাকিয়ে আছে সমস্ত পক্ষ, সেই ব্যাপারটা আপনাদের সামনে তুলে ধরবো। দেখুন, আজকে এই কোর্টে যে ডেট পাওয়া গেছে সেইটার ব্যাপারে আপনাদেরকে ডিটেলস বলছি। দেখুন, ৩২,০০০ টিচার কেস নিয়ে আজকে এইখানটায় চাকরি বাতিল মামলার যে শুনানি চলছে সেখানে মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী ও ঋতব্রত কুমার মিত্র এদের যে ডিভিশন বেঞ্চ, সেইখানে কিন্তু এই মামলা শুনানি হবে। আপনারা কিন্তু পুরো ঘটনাটা অলরেডি জানেন। চাকরি বাতিল হয়েছিল, সুপ্রিম কোর্টে গেছিলো, সেখান থেকে আবার ফেরত এসছে, দিয়ে এখানে ডিভিশন বেঞ্চে কিন্তু আবার মামলার শুনানি হচ্ছে। কোর্ট নম্বর 11-তে দুপুর 2টোর সময় এই মামলার শুনানি লিস্টেড হয়েছে। আপনারা নিজেরাও চাইলে শুনতে পারেন। এখানে হাইকোর্টের একটা ইউটিউব চ্যানেল রয়েছে, সেইখানে কিন্তু ডাইরেক্ট ওখান থেকে লাইভ স্ট্রিমিং হয়। তাছাড়া আপনারা আমার চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারেন এবং আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যেতে পারেন, যেটার লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া থাকবে। সেখানে আপনারা সমস্ত খবরগুলোর আপডেট এবং সমস্ত নোটিশগুলো আপনারা পেয়ে যাবেন। এই মামলা শুধুমাত্র ৩২,০০০ শিক্ষকের ভবিষ্যৎ নির্ধারণ করবে না, বরং রাজ্যের শিক্ষা ব্যবস্থার ওপরেও কিন্তু একটা গভীর প্রভাব ফেলবে বলে আশা করা যাচ্ছে। কীরকম? দেখুন, 2014 সালে টেট পরীক্ষার ভিত্তিতে পুরো ঘটনাটা দেখুন। এই পুরো জিনিসটা কিন্তু 14 সালের টেট পরীক্ষার ভিত্তিতে হচ্ছে। 16 সালে এই ৩২,০০০ শিক্ষককে নিয়োগ করা হয়েছিল, কিন্তু পরবর্তীকালে এই নিয়োগে প্রচুর দুর্নীতির অভিযোগ ওঠে এবং একাধিক মামলাকারীর মূল যে অভিযোগটা ছিল, অ্যাপটিটিউড টেস্ট না নিয়েই, সংরক্ষণ নীতি না মেনে এই নিয়োগ করা হয়েছে। অ্যাপটিটিউড টেস্ট নেওয়ার কথা কিন্তু ওদের গেজেটেই পরিষ্কার বলা ছিল। সেক্ষেত্রে ওদের যারা মামলাকারী তারা দাবি করছে যে অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়নি। পর্ষদ এটাকে রীতিমতো ডিফেন্ড করার চেষ্টা করছে। এখন সত্যি মিথ্যা তো পরিষ্কার সামনে চলে আসবে। তো এই অভিযোগের ভিত্তিতে কলকাতা হাইকোর্টে তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ওই ৩২,০০০ শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দেন, যে কথা আপনাদেরকে একটু আগেই বলছিলাম। তো আজকে এই শুনানি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আদালত এই মামলায় একটি চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে পারে বলে জানা গেছে। আদালত 2009 সালের নিয়োগ মডেলকে এই নিয়োগ ক্ষেত্রে প্রয়োগ করার কথা ভাবতে পারে। এখনও দেখুন, এই ব্যাপারে কিন্তু সঠিক কিছু জানা যাচ্ছে না, কারণ কোর্টের অর্ডার কী হবে সেটা তো আগে থেকে বলা সম্ভব নয়। তবে 2009-এ যেহেতু এরকম একটা মডেল হয়েছিল, সেটা একটা ভাবা যেতে পারে। ওই মডেলে কম নম্বর পাওয়া প্রার্থীরাও কিন্তু চাকরি পেয়েছিলেন। সেই মডেল যদি অনুসরণ করা হয় তাহলে কিন্তু 32,000 শিক্ষকের চাকরি বাতিলের না হওয়ার সম্ভাবনা রয়েছে। 2009 সালে কিন্তু যারা কম নম্বর পেয়েছিল, যারা আবেদন করেছিল, কোর্টে কেস করেছিল, তারা কিন্তু আলাদা করে চাকরি পেয়েছিল। তো সেক্ষেত্রে 32,000-এর ক্ষেত্রে যারা এরকম আবেদন করেছে তাদেরকে যদি আলাদা করে চাকরি দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু পুরো প্যানেলের ওপর এফেক্ট না পড়তে পারে। তো আপনাদের কি মতামত? পুরো প্যানেল বাতিল হওয়া উচিত, নাকি এইভাবে একটা সুনির্দিষ্ট পদ্ধতিতে কিছু জনকে, যাদের এগেনস্টে দুর্নীতি রয়েছে তাদেরকে বাদ দিয়ে, বা সবাইকে যদি বাদ দিতে না পারা যায়, যারা কোর্টে কেস করেছে তারা যদি উপযুক্ত হয় তাদেরকে চাকরিটা দিয়ে পুরো প্যানেলটা বাতিল না করে ঠিকঠাক করে একটা সমাধান করা উচিত? আপনাদের বক্তব্য কি কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আবেদনকারীর আইনজীবীরাও সকলের চাকরি বাতিলের পক্ষে নয়। দেখুন, যারা আবেদন করছে তাদের আইনজীবীরাও কিন্তু পরিষ্কার বলছে যে তারাও কিন্তু সকলের চাকরি বাতিলের পক্ষে নয়। তাদের মূল লক্ষ্য হলো, এই যে দেখুন, তাদের মূল লক্ষ্য হলো যোগ্য আবেদনকারীরা যাতে চাকরি পান তা নিশ্চিত করা। যেটা আপনারা এসএলএসটির ক্ষেত্রে দেখেছেন যে সবারই প্যানেল বাতিল হয়ে গেছে, সেখানে যোগ্য অযোগ্যকে পুরোপুরি গুলিয়ে দেওয়া হয়েছে। যদিও সেই নিয়ে ডিটেলস ভিডিও আমার চ্যানেলে অলরেডি আছে, এবং রিসেন্টলি কিছু কোর্ট কেসের আপডেট নিয়ে আমি নতুন একটা ভিডিও অলরেডি করব। সেই ভিডিওটা কিছুক্ষণের মধ্যেই আপনাদের সামনে আবার চলে আসবে। সিনিয়র আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যও কিন্তু যোগ্য আবেদনকারীদের চাকরির পক্ষেই সওয়াল করেছেন। তিনি এক্ষেত্রে ওইখানটায় কিন্তু আলাদা সওয়াল করেছিলেন এসএলএসটির ক্ষেত্রে, এখানে কিন্তু তিনি বলছেন যোগ্যদের পক্ষে। তো সেটা তো কোর্ট কীভাবে বিচার করবে সেটা তো সময়ই বলবে। এছাড়াও আরও কয়েকটা বিতর্ক এখানে চলে আসছে। দেখুন, আরটিআই বিতর্ক, নিয়োগ সংক্রান্ত তথ্য জানার জন্য আরটিআই আবেদন করা নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। ডিপিএসসিগুলো, আপনারা জানেন প্রাইমারি স্কুলগুলো ডিপিএসসির আন্ডারে থাকে, ডিস্ট্রিক্ট প্রাইমারি যেটা সংসদ রয়েছে সেখানে কিন্তু পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে আদালতের নির্দেশ ছাড়া নিয়োগ সংক্রান্ত গোপনীয় তথ্য কাউকে দেওয়া যাবে না। এখন এইটা একটা ব্যাপারও হাস্যকর। দেখুন, আদালতের নির্দেশেই তো আরটিআইটা হয়, আরটিআই জিনিসটা তো এসছে আদালতের নির্দেশের ফলে। তো আদালতের নির্দেশ অনুযায়ী তো লোক আরটিআই করবে। এখন আপনি আবার কি আদালতের নির্দেশ দেখাচ্ছেন? তো যাই হোক, এটা ওদের ব্যক্তিগত বিষয় বা ওদের নিজস্ব একটা চিন্তাভাবনা, ওরা নিজের মতো করে বলেছে। এখন কোনো তথ্য দিতে না চাইলে সেটা নিয়ে আবার কেস হবে, এবং এক্ষেত্রে সবচেয়ে বড় ব্যাপার, আরটিআই উত্তর না দিলে এসপিআইও যে অথরিটি থাকে তাকে কিন্তু ডাইরেক্ট
চার্জ করা হয়। যে এই উত্তর দেওয়ার জন্য মানে রেসপন্সিবল, প্রত্যেক ডিপার্টমেন্টে একজন থাকে এরকম উত্তর দেওয়ার জন্য রেসপন্সিবল, তাকে কিন্তু তার এগেনস্টে কিন্তু ডাইরেক্ট চার্জ গঠন করা যেতে পারে। তো যাই হোক, আদালতের ভূমিকাটা বলে দিই। এক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একমাত্র আদালতেরই ক্ষমতা রয়েছে, এবং আবেদনকারী আইনজীবীরা এবং অন্যান্য আইনজীবীরাও কিন্তু এই প্রক্রিয়ায় কোনো প্রভাব ফেলতে পারবে না, তারা তাদের মতো সওয়াল করবেন। আদালতের মূল লক্ষ্য হলো এই মামলার একটা স্থায়ী সমাধান করে, যাতে আর সুপ্রিম কোর্টে যাওয়ার প্রয়োজন না হয়। যে কথা আপনাদেরকে বলছিলাম, অলরেডি এটা কিন্তু চাকরি বাতিলের পর সুপ্রিম ডিভিশন বেঞ্চ হয়ে সুপ্রিম কোর্ট ঘুরে তারপর আবার কিন্তু এখানে হাইকোর্টে এসছে। সুতরাং হাইকোর্ট থেকে যাতে আর পরবর্তীকালে সুপ্রিম কোর্টে যেতে না হয়, সেটার একটা স্থায়ী সমাধান করার চেষ্টা চলছে। পর্ষদের ভূমিকা কী দেখুন এখানে। আদালতের সিদ্ধান্তকে মেনে নেওয়া পর্ষদের জন্য অত্যন্ত জরুরি। এর আগে 26,000 চাকরি বাতিলের ক্ষেত্রে পর্ষদের অসহযোগিতার কারণে পুরো প্রক্রিয়াটি আরও জটিল হয়ে উঠেছিল। আজকের শুনানির দিকে তাকিয়ে রয়েছে রাজ্যের হাজার হাজার চাকরি প্রার্থী এবং তাদের পরিবার। একদম পরিষ্কার কথা, দেখুন প্রাইমারিতে মানে যারা 32,000 চাকরি পেয়েছে তাদের সকলের পরিবার কিন্তু এই আজকে কোর্টে শুনানির দিকে তাকিয়ে আছে। দেখুন, একজন হলেও তো যোগ্য রয়েছে 32,000-এর মধ্যে, এটা অন্তত আমার ব্যক্তিগত বিশ্বাস যে 32,000-এর 32,000-ই অযোগ্য হতে পারে না। যদি সিস্টেমেটিক ফ্রড হয় বা যাই হোক না কেন, তার জন্য যারা রেসপন্সিবল তাদেরকে কেন শাস্তি দেওয়া হচ্ছে না? যে বোর্ড পরীক্ষা কন্ডাক্ট করলো, যার পক্ষপাতিত্বে বা যার জন্য এই প্রবলেমগুলো হলো, তাদেরকে কোনো কিন্তু শাস্তি দেওয়া হচ্ছে না। চাকরি প্রার্থীরা শাস্তি পাচ্ছে। যেসব চাকরি প্রার্থীরা দুর্নীতি করে চাকরি পেয়েছে, শাস্তি পাক, তার সাথে সাথে যেন যারা দুর্নীতি করেছে তারাও শাস্তি পাক। এই জায়গাটা কিন্তু একটা গণ্ডগোল হয়ে যাচ্ছে, যেখানে এক পক্ষ পাচ্ছে, অন্য পক্ষ পাচ্ছে না। তো এই জায়গাটায় আপনাদের মতামত কি আপনারা কমেন্ট সেকশনে লিখে জানাবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।